ধন্যবাদ। প্রথমত আমার নাম সবাই যেটা জানে এবং আমি সবসময় লিখিও শরীফ ওসমান বিন হাদি। এরপরে বিশেষ করে এবার গত ১.৫-২ বছরে যেহেতু শরীফ হচ্ছে আমার মূলত বংশের নাম যেটা বলে। আর ওসমান বিন হাদি এই অর্থে হচ্ছে আমার আব্বার নাম শরীফ মাওলানা আব্দুল হাদি। এই হাদি থেকে আমার নাম মূলত সে অর্থে ওসমান। কিন্তু নামটা যেহেতু বড়, তো এখন যেহেতু প্রচুর মানুষ বলে তো অনেকেই কেউ শরীফ নামে ডাকে, কেউ ওসমান নামে, কেউ হাদি নামে। তো অনেক ভাইয়ের মধ্যে আমার মনে আছে রকমারি সোহাগ ভাইও আমার একদিন বলল যে শোনো তোমার নামটা আরো ছোট করো যাতে সবার জন্য সহজ হয়। তো সবার সাথে বসে যে কি করা যায়, সব নামের প্রতি তোমার ভালোবাসা আছে, তারপরে এখন সংক্ষেপে শরীফ ওসমান বিন হাদির পরিবর্তে ওসমান হাদি লিখি যাতে সবাই করে একটু সহজ হয় সবার জন্য। আর লেখক হিসেবে আমার যেটা সেটা হচ্ছে আমি সীমান্ত শরীফ নামে লিখতাম। এইটা হয়তো আমি আর একটু সামনে বলবো, সেটা হচ্ছে ছদ্মনামের প্রয়োজন হয়েছিল মূলত আমি আসলে লেখক হওয়ার তাড়নাটা আমার যতটুকুন ছিল তার থেকে বড় তাড়না ছিল যে আমি অন্যায়ের বিরুদ্ধে কিছু বলতে চাই, আর লেখাটা তার একটা মাধ্যম। তো আমি যে কবিতাটা লিখে আমার কাছে এর আগে ফেসবুকে অনেক কবিতা লিখেছি, বিশেষ করে যেগুলোর মধ্যে বাংলাদেশে আধিপত্যবাদ বিরোধী লেখা, আগ্রাসনের বিরুদ্ধে। তো এরপরে একটা আমার মনে আছে এই নামটা যখনই করি সেটা হচ্ছে ২-৩ বছর আগে একটা কবিতা লিখি রজস্রাবের রাষ্ট্র নামে। এই কবিতাটায় পুরো ফ্যাসিবাদ আমলে একদম পিলখানা, শাপলা গণহত্যা, তারপরে শাহবাগ, এর পরবর্তী পাচার থেকে শুরু করে যা কিছু আছে, এটা আমার মনে আছে যে গোলাপবাগে বিএনপির একটা বড় সমাবেশ হয়েছিল, মানে এটা এদিকে করতে দেওয়ার কথা ছিল, তারপরে অনুমতি দেয় না, অনেক নাটকীয়তার পরে সেই প্রোগ্রামটায় আমি আমার ওয়াইফকে নিয়ে একদম রামপুরা থেকে হেঁটে হেঁটে সে পর্যন্ত গিয়েছিলাম, বিকজ এর মধ্যে রিক্সা বা বারবার চেক করছিল, যেতে দিচ্ছিল না। তো ওখানে গিয়ে মানুষের যে ক্ষোভ, মানে কত দূর থেকে মানুষ এসেছে হেঁটে হেঁটে, তো ওটা আমাকে ভীষণভাবে তাড়িত করলো। এর আগে আমি তো বিভিন্ন গল্পে বলেছিও যে মানে আমি এই অ্যাক্টিভিজমের সাথে তো দীর্ঘদিন ধরে আছি। তো ওদিন রাত্রিরে ফিরে আমি একটা কবিতা লিখলাম রজস্রাবের রাষ্ট্র, এবং আমার মনে আছে ফাহাম আব্দুল সালাম ভাই, আমি ওনাদের সাথে ফেসবুকে কানেক্টেড ছিলাম, ওনাকে আমি কবিতাটা পাঠালাম। আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট ওনারা দেখে খুবই অ্যাডমায়ার করলো, বিশেষ করে জনতার কবি আল রাহাত শান্তনু ভাই, যিনি জাতীয়তাবাদী একজন বড় অ্যাক্টিভিস্ট গায়ক, অস্ট্রেলিয়ায় থাকতেন। উনি এই কবিতাটা আবৃত্তি করলেন। তো তখন উনিও বললেন যে এটা তো তোমার নামে দেয়া যাবে না, এটা খুবই ঝামেলা হবে, ভিন্ন একটা নাম লাগবে। তো তখন আমাকে উনিও বললো, দুই একটা নাম প্রস্তাব করলো, আমিও চিন্তা করলাম, আমাকে উনি পছন্দ করতেন খুব। তো সীমান্ত শরীফ নামে তখন লিখতে শুরু করি এই জন্য, এবং এইটা আজকে বলি, অনেকে বলেছে যে সীমান্ত শরীফটা কেন। আপনারা ইভেন আমার যে কবিতার বইটা লাভায় লাল শাহ কুবের আকাশ, এইটাও যদি খুব ভালো করে কেউ পড়ে, শব্দ হিসেবেও সম্ভবত সীমান্ত শব্দটা বারবার আছে। মানে আমার সচেতন ভাবে অবচেতন ভাবে একটা যে স্বাধীন সার্বভৌম সীমান্ত, এইটা আমাকে ভীষণ ভাবে মানে আলোড়িত করে। তো এই যে সীমান্ত ক্ষয়ে যাচ্ছে, সীমান্ত দখল হয়ে যাচ্ছে, এই জায়গা থেকে আমি ওই সীমান্তটাকে নিয়ে যে সীমান্ত শরীফ হিসাবে লিখতাম। তো এরপর যখন জুলাই গণ অভ্যুত্থান হলো, এবং আমার মনে আছে যে সীমান্ত শরীফ নামে তখন আমার দেশ ইউকে থেকে ছাপা হয় অনলাইনে, সেখানেও আমার কয়েকটা কবিতা ছাপা হয়েছিল। এরপরে রাহাত শান্তনু ভাই, উনিও আমার এই সীমান্ত শরীফ নামে কবিতা আবৃত্তি করেছিলেন। তো এরপর তো মানে আর যেহেতু এখন সুযোগ এসেছে কথা বলার, তখন তো আর ছদ্মনামের দরকার হয় না, তখন আমি আমার নামেই লিখেছি আর কি। আর একটা ব্যাপার হলো, হ্যাঁ, আমার যখন বইটা বের হয়, বইটা বের হওয়ার সময়ও ওই নামটা যেহেতু আগে ক্যারি করে আসছিলাম, তখন নামটা আমরা একটা সাহস করে এক্সপোজ করি যে ঠিক আছে যাক দেখি কি হয়। তো এখন যেহেতু সবাই এক নামে চেনে, সুতরাং এখন সব আমার শক্তির জায়গাটা হলো একটু গুছিয়ে চিন্তা করতে পারা। মানে সবাই যখন চিন্তা করে ওই আউট অফ দ্য বক্স একটু করে ভাবতে পারা, যে সবাই যেখানটায় হয়তো কেউ টাচই করছে না, লেস সিগনিফিকেন্ট মনে করছে, এটা নিয়ে ভাববার দরকার নাই, একদম খুবই মামুলি খুবই তুচ্ছ ব্যাপারটাকেও একটু গুরুত্ব দিয়ে ভাবতে পারা, এটা আমার ভাবনার একটা শক্তির জায়গা হয়তো আমি বুঝি। দ্বিতীয় যে স্ট্রেংথটা ছিল সেটা হলো, মানে দেখেন না, আপনারা খেয়াল করবেন আমি যা বলি এটা না স্পেশাল কিছু না। এই যে মানুষ আমার বক্তব্য অনেকে ভালোবেসে শুনে, মনোযোগ দিয়ে শুনে, বা অনেক মানুষ দেখে, এটার মধ্যে আপনি প্রচুর একাডেমিক টেক্সট, প্রচুর রেফারেন্স, মানে প্রচুর উপাদান পাবেন না। তাহলে মানুষ দেখে কেন? এটা হলো আমার শক্তির জায়গাটা হলো আমার ছোটবেলা থেকে যে জনমানুষকে, একদম গণমানুষকে রিড করতে পারা। মানে আমার খুব কনসিয়াস একটা জায়গা ছিল যে মানুষ যা বলতে চায় সেইটাকে আরো সহজে কিভাবে বলতে চায়। আমার সারা জীবনের একটা যদি যুদ্ধ, সেটা হলো কত সহজ করে চিন্তা করা যায়, কত সহজ করে বলা যায়। তো সহজ করে চিন্তা করা, এইটা আব্বার কাছ থেকে, পুরো পরিবার কাছ থেকে আমরা ভীষণভাবে পেয়েছি। মানে পরীক্ষা একটা খারাপ করছি, তো এটা আব্বার বলতে হয়তো খারাপ লাগতেছে, তা আব্বা অন্য কারো কাছ থেকে শুনে এসে বলতেছে তো এটা কি হয়েছে, মানে যে সহজ করে কিছু না এটা।
আর সহজ করে বলাটা এটা সম্ভবত আল্লাহ আমার জন্য একটু সহজ করেছেন। রবীন্দ্রনাথের একটা কথা আমার জীবনে এটা খুবই আমি অনেকবার বলেছি যে সহজ করে বলতে আমায় কহজে, সহজ কথা যায় না বলা সহজে। তো আসলেই সহজ কথা সহজে বলা কঠিন। আমার মনে হয় যে আমি মানুষ যেভাবে বলতে চায় বা সে কথাটা বলতে পারে না কিন্তু তার মনের মধ্যে আছে, ওইটা কোনো না কোনো ভাবে হয়তো আমি একটু বলে ফেলি বা বলে ফেলার চেষ্টা করি, এই জন্য মানুষ কানেক্ট করতে পারে আমাকে। তো আমার স্ট্রেংথের জায়গাটা আমি মনে করি যে একটু সহজ করে, সহজ মানুষের জন্য, আমজনতার জন্য করে বলতে পারা। আর লেখার ব্যাপারটা বলি, আমি কোনোদিন লেখক হইতে চাইনি। মানে বাধ্য হয়ে আমি একটুখানি লেখক হয়ে গেছিলাম। সেটা হচ্ছে ছোটবেলা থেকে যেহেতু আমি বিতর্ক করি, আবৃত্তি করি, হ্যাঁ রচনা প্রতিযোগিতায় ভালো করতাম, এর মানে আমার একটা জায়গা ছিল আমি বলতাম, ভালো বলতাম, সবাই শুনতো, মনোযোগ দিয়ে প্রশংসা করতো, ভালোবাসতো। একটা সময় এই বলাটা বন্ধ হয়ে গেছে ফেসিবাদের আমলে। এটা আমি বিভিন্ন গল্পতে বলেছি, ডিউডিএস এ যেতাম, সেখানে বিভিন্নভাবে মানে আমি কথা বলতে পারছিলাম না। এখন যে মানুষটা কথা বলতে চায়, কথা বলতে পারে, আপনি তাকে রুদ্ধ করে দিলেন। তো এরপর মানে আমার মনে আছে ছোটবেলা থেকে তো আমি কবিতা আবৃত্তি করতাম, যে যার ফলে অনেক বড় বড় কবিতা 8, 9, 10 বসে একদম মুখস্থ বলতে পারতাম। কিন্তু কবিতা লেখার তাড়না আমার ছিল না। আমার মনে আছে আমার মনে 8 না 9 পড়ি তখন একটা জাতীয় দৈনিক আমার একটা কবিতা বের হয়েছিল। কিন্তু আর লেখক না হওয়ার যে কারণটা সেটা হলো আমি ভীষণ অলস। এই অর্থে মানে লিখতে হলে তো এটা লিখতে হয়, বলতে হলে আমি চিন্তা করলাম তারপরে। এবং আমি আজকে বলি আপনাকে, যেমন আমি সারা জীবনে যত বক্তৃতা করছি, আমার পরিবার, আমার বন্ধুরা সবাই জানে আমি জীবনে স্ক্রিপ্ট লিখে নিতে পারি নাই। জাস্ট আমি চিন্তাটা করি, কিছু হয়তো পয়েন্ট নোট করে ফেলি যে এই পয়েন্ট কয়টা আমি বলতে চাই, কারণ এটা অলসতার কারণে, এটা ভালো কিছু না। আর লেখক হওয়া তো আরো বিরাট ব্যাপার, ওইটা বারবার লিখতে হবে পুরো জিনিসটা, এটা খুব অলসতার কাজ। আমার মনে হলো যখন কথা বলা বন্ধ হলো, কবি হিসেবে মানে কবি পরে হওয়া, আমি নিজেকে এখনো কবি ওরকম দাবি করি না। মানে আমার কাছে মনে হয়েছে নজরুলের মতো কবিতা লিখতে না পারলে এর আগে কবি বলে লাভ নাই, কবিতা লেখার চেষ্টা করেও লাভ নেই। আমি আমার জীবনের একটা পর্যায়ে কবিতা লিখতে হয়েছে, কবিতার জন্য না, আমি কিছু বলতে চাইছিলাম, সে বলাগুলো আমি বলতে পারি নাই, তখন বলা বন্ধ হয়ে গেছিল, তখন আমি লিখতে শুরু করলাম। একটা আমার মনে আছে খুব, আমি এটা মনে হয় 2017-18 দিকে একটা কবিতা পোস্ট করেছিলাম, এবং এইটার কমেন্টে যারা বাংলাদেশের অনেক ভালো লেখক চিন্তক, ওনারা আমাকে অনেকে ইনবক্স করলেন, কমেন্ট করলেন, এবং ওনারা অনেকে আমার এটা খুব ভালো লেগেছে, ওনারা অনেকে মনে করেছিলেন যে এইটা যে আল মাহমুদের কবিতা। এরপর শেষে এসে আমার নাম লিখেছি। তো এবং বেশ কিছু যারা ভালো চিন্তক লেখক, ওনারা বললেন যে তুমি এটা লেখো। তো আমি যা বলতে চেয়েছি বলাটা বন্ধ হওয়ার ফলে তারপরে লেখায় শিফট করেছি যে তাহলে লিখি। এবং আমার অলমোস্ট আপনি সব কবিতা দেখবেন যে ওই, এটা আমাকে অনেকে বলো যে আমার লেখা মূলত বক্তৃতা প্রধান, মানে আমি যা বলতে চাই মূলত সেই আঙ্গিকেই আর কি লেখা। তো আমি মনে করি আমার যদি স্ট্রেংথ ধরা হয়, প্রথম স্ট্রেংথটা হলো একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারা, দ্বিতীয়ত সহজ করে মানুষের জন্য বলতে চেষ্টা করা, আর তৃতীয়ত হলো ওই সহজ কথাগুলোকে কোনো না কোনো ভাবে লিখতে পারা। আপনাদের মাধ্যমে বলি যে গত এমনিতেও তো অনলাইনে, তারপরে ধরেন মেসেঞ্জারে, ফেসবুকে, এসবের বাইরেও অন্তত গত 1 মাস ধরে তো আমরা একদম ফজর থেকে রাত্রি 10টা পর্যন্ত আমার ইলেকশন ক্যাম্পেইনের কারণে আমার প্রচুর হাঁটার চেষ্টা করছি, বিভিন্ন মানুষের সাথে মেশবার চেষ্টা করছি। আমার টিম যারা আছে ওরা জানে। মনে হয় যে এই কথাটা 1,00,000 বার শুনেছি, সেটা হলো তুমি কিন্তু এরকম থাকবা হাদি, তুমি কিন্তু একটু বদলাবা না, তোমার কিন্তু এরকম থাকতে হবে। মানে এইটা হলো আমার জীবনের এখন পর্যন্ত সবচেয়ে বেশি কথা, যে হাদি তুমি এরকম একটু বদলাবা না, তোমাকে এরকম থাকতে হবে। গতকালকে এক আন্টি, এই ভিডিওটা সামনে এসেছে, আপনারা দেখেছেন যে আমি শাহজাহানপুরে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, তো এক আন্টি শুনেছেন ওখানে, উনি ওনার হাজবেন্ড, ওনার বাচ্চাকে নিয়ে আমার পাশে ছবি তোলার সময় বলতেছে এইটা হলো আমার হাদি। মানে কোনো মা তার সন্তানকে হাদি হিসেবে চিন্তা করছেন, মানে এটা তো আমার জীবনে ধরনের চেয়ার পাও নাকি, মানে এটা তো আল্লাহর অনেক রহমত। তো আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং ধরেন আজকের যে হাদি, মানুষের প্রচন্ড ভালোবাসার এরকম, ধরেন আমি তো চেষ্টা করবই। তো আমি সবাইকে যেটা বলি, আপনাদের দায় হলো আমার জন্য প্রচন্ড দোয়া করা। আমি যত চেষ্টা করি, আল্লাহ যদি রহম না করেন তাহলে এরকম থাকা সম্ভব না। তো সুতরাং সবার কাজ হলো আমার জন্য, সন্তানের জন্য আপনি যেরকম দোয়া করেন, আমার জন্য, আমার টিমের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কোনোদিন বিকৃত না করেন, সততা, ইনসাফ এবং সাহসের উপরে একদম আজীবন থাকার তৌফিক দেন। আর আমাদের একটা হিসেব কি দেখেন, যে ধরেন আমি বাঁচলেও কত বছর বসবো, বাংলাদেশে তো 80 বছরের মানুষ সাধারণত বাঁচে না। তো এই জীবনটা যদি ভালোবাসাময় হয়, মানে এর চেয়ে বড় অ্যাসেট আর কি। সুতরাং ওরকম থাকতে চাই। আপনাকে ফাঁকে আপনার প্রশ্নে সরাসরি বলা হচ্ছে, একটা কথা আছে না যে পাওয়ার করাপ্টস এন্ড অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। ক্ষমতার একটা ট্রেন্ড হচ্ছে মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। ধরেন এখন তো আমি পাওয়ারলেস মানুষ, আমার ক্ষমতা নাই,
আর সুতরাং আমার তো দুর্নীতি করবার বেশি স্কোপও নাই। এখন আমি ভালো অর্থেও ধরেন অনেস্ট, অথবা আমি সুযোগের অভাবেও অনেস্ট, দুটোই তো সত্য কথা। তা আমি যদি কখন এম্পাওয়ার্ড হই, আমার হাতে ক্ষমতা আসে, তখন যেহেতু ক্ষমতার একটাই হচ্ছে যে অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি, মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলে। তা আমার জীবনের যেটা সুবিধা সেটা হলো ঠিক যেই যেই কারণে মানুষ দুর্নীতি করে, আলহামদুলিল্লাহ ভীষণ একটা সামাজিক মর্যাদা এবং মানবিক মর্যাদার মধ্য দিয়ে বড় হয় আব্বা, মানে আমাদেরকে বড় করবার কারণে ওই ঘাটতিগুলো জীবনে নাই, যে এইটা খাই নাই, এইটা পড়ি নাই। আল্লাহ আমাদেরকে ভীষণ সম্মানের সাথে, প্রচুর প্রপার্টি নাই আমাদের, কিন্তু আল্লাহ ভীষণ সম্মানের জীবন দান করছে আমাদেরকে। সুতরাং ওই বোধটা আমাদের নাই, চিন্তাও নাই। কিন্তু আমি সেদিনকে একটা প্রোগ্রামে বলেছি, আপনাদের মাধ্যমে বলতে চাই, অনেকে আমাদেরকে বলেন কি, আমাদের বাংলাদেশের মানুষের একটা সমস্যা, আমরা যাকে বিশ্বাস করি অন্ধভাবে বিশ্বাস করি। মানে সেটা আমার সন্তানকে, আমার বাবা মাকে, আমার স্ত্রীকে, সবাইকে। তো প্লিজ আমরা যেন কাউকে অন্ধভাবে বিশ্বাস না করি। একটা চোখ দিয়ে ভীষণ বিশ্বাস করব, আর একটা চোখ তাকে ভালো রাখার জন্যই আমি তার উপরে সন্দেহ জারি রাখবো, নট নেসেসারিলি এটা খারাপ অর্থে, তাকে শুধরানোর জন্য। তো আমি সেদিনকে, আমাকে অনেকে বলে যে দেখো আমি আমার নিজের চেয়ে তোমাকে বিশ্বাস করি। আমি বলি প্লিজ এটা করেন না, আপনি বরং একদিকে বিশ্বাস করতে থাকেন, আর একদিকে আমাকে প্রশ্ন জারি করতে থাকেন, যাতে আমি সেই উত্তর আপনাকে দেই, এবং আমি যেন বুঝি যে মানুষ আমাকে বিশ্বাস করছে, সাথে সাথে আমার প্রতি কিন্তু তার নজরদারিও আছে। আমি যেন কোনোদিন বিকৃত হতে চাইলেও হতে না পারি। আপনারা সবাই মিলে এই সহযোগিতাটা করবেন। তো আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া আছে, আল্লাহ যেন আমাদেরকে আমৃত্যু সত্তা, ইনসাফ এবং হকের উপরে রাখে। আমি জন্মগ্রহণ করেছি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়, শহরেই, একটা মফস্বল শহর। 1 থেকে 3 পর্যন্ত পড়েছি নলছিটি শহরের মাদ্রাসায়, আব্বাজা খানের ভাইস প্রিন্সিপাল ছিলেন। এরপরে বাংলাদেশের একটা বড় মাদ্রাসা, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, সংক্ষেপে নেসারাবাদ মাদ্রাসা বলে, খুবই কালচারালি মানে একটা ভালো মাদ্রাসা বাংলাদেশের। তো ওখানে আমি পড়ি এবং হোস্টেলে থেকে পড়ি। আমার বড় 2 ভাই ওখানে তখন পড়তেন। এবং আমি বলতে পারি যে আমার যে আজকে যতটুকুন বোঝাপড়া, কালচারাল গ্রুমিং, পলিটিক্যাল গ্রুমিং যা বলেন, মানে প্রথমত পরিবারে এটার দুর্দান্ত একটা গ্রুমিং এর জায়গা ছিল, আর এটাকে বিকশিত হওয়ার জায়গা তৈরি করে দিয়েছিল আমার সেই প্রাণের ক্যাম্পাস ঝালকাঠিতে। এখন আর ওই অবস্থায় নাই ওই প্রতিষ্ঠান, কিন্তু অসাধারণ ছিল তখন, অসাধারণ। তো এই সুযোগটা পেয়েছিলাম। আর লেখালেখি বলতে ধরেন আমি যেটা করেছি, আমি ছোটবেলা থেকে, আমার মনে আছে 2-3 থেকেই প্রচুর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতাম। এরপরে জাতীয় শিক্ষা সপ্তাহ, ইসলামিক ফাউন্ডেশন, শিক্ষা মন্ত্রণালয় থেকে বাংলাদেশে তখন প্রচুর সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো। প্রথমে যেমন কবিতা, বক্তৃতা, বিতর্ক, রচনা প্রতিযোগিতা, এগুলোতে প্রথমে উপজেলা পর্যায়ে, তারপরে জেলা, বিভাগ, ঢাকা পর্যন্ত আনা হতো। আমার মনে আছে আমি ছোটবেলা থেকে এরকম আমার উপজেলা, জেলা, বিভাগে ফার্স্ট হয়ে ঢাকা পর্যন্ত আমি অনেকগুলো প্রোগ্রাম এসেছি, কবিতায়, বক্তৃতায়, বিতর্কে, এবং আলহামদুলিল্লাহ আমি জাতীয় পর্যায়ে বেশ কয়েকবার প্রথম পুরস্কারও পেয়েছি বিভিন্ন ইসে। তো এই কারণে এই যে একটা জার্নি, আর আমার একটা সুবিধা ছিল, একে তো আমি মাদ্রাসার ছাত্র, সুতরাং এই জায়গাটা আমি জানতাম ইন্টার পর্যন্ত। আর আমি যাদের সাথে এসে প্রতিযোগিতায় কম্পিট করতাম, আমার মনে আছে ঢাকায় যখন আসতাম তখন তো আমার সাথে কম্পিট করতে কেউ ভিকারুন্নেসার, কেউ মতিঝিল আইডিয়ালের, ঢাকার অন্য কেউ রাজশাহীর। তো তাদের কাছ থেকেও তো আমি শিখবার চেষ্টা করতাম। তো আমার নিজের সীমানা পাড়িয়েও আমি অন্যের সাথে যে মিশতে পারতাম, এইটা আমার জন্য আলহামদুলিল্লাহ একটা বড় লার্নিং এর জায়গা ছিল। আর কিভাবে যেন আল্লাহ আমাকে একটা জিনিস দিছে, সেটা হলো আমি মানে আর্টিফিশিয়ালি না ন্যাচারালি মানুষের সাথে মিশতে পারি, এবং 5 মিনিট কারোর সাথে মিশলে সে আমার আপন মনে করতে পারে। এটা আর্টিফিশিয়ালি না, এটা আমার যার সাথে মিলে তারা মনে করে। তো এটা আমার জীবনে হেল্প করছে আমাকে গ্রো করতে। প্রথম কথা হলো সোশ্যাল মিডিয়ার ফিডব্যাক তো অফকোর্স গুরুত্বপূর্ণ। যেমন আমি যেটা একটু আগে বলেছি যে আমার যে একটা কবিতাটা, যেটা দেখে যাদেরকে আমি খুব মনে করি, যারা ভালো ক্রিটিক করেন, ওনারা যখন বললো যে তোমার এই কবিতাটা বেশ সুন্দর হয়েছে, অফকোর্স এটা আমি ইন্সপায়ার্ড হয়েছি। এরকম আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ মানুষ ওনারা আমাকে টেক্সট করে বলেছেন যে তুমি লেখালেখি চালিয়ে যাও। এরপর তো অনেক ধরনের মন্তব্য আসে, কিন্তু আমার একটা হিসেব কি, আমি আবারও বলি যে আমি কোনোদিন লেখক হওয়ার জন্য লেখক হইতে চাই না, এখনো চাই না। আমার একটা আন্দোলন আছে, আমার একটা সংগ্রাম আছে। আমি বলতে যখনই আমি কথাটা আমি বলছি, এটা হলো আমি মানে আমার টিম, আমরা। তো আমার জায়গায়, এবং আজকে আপনারা দেখবেন যে আমার 2018 সালের 16 সালেরও ভিডিও আছে। আমার যেহেতু মূল ফেসবুক আইডিটা ডিসেবল করে দেওয়া হয়েছে ফ্যাসিস্টের লোকজনরা, তো সেখানে আমি 2012, 13, 14, 15, 16 তো কিভাবে কালচারাল অ্যাক্টিভিজম করছি। এই যে ঢাকায় আজকে আপনাদেরকে একটু জাস্ট বলি যে যখন আমরা কোনোভাবে পলিটিক্যাল ভয়েস তুলতে পারছিলাম না, তো একটা কনসাস লড়াই, যেখানে মুসলমানের কালচারকে তো বাংলাদেশে কালচারাল মাইনরিটি বানিয়ে ফেলা হয়েছে।
মানে আপনি এখানে যতবার বলবেন 90% মুসলমান, আপনি রিড করবেন 90% উইথ 9% পাওয়ার। মানে বাংলাদেশের কোন এস্টাবলিশমেন্টে আপনারা কিন্তু মুসলিম আইডেন্টিটি ধারণ করে আপনি চলতে পারবেন না। তো এই বুঝটা বুঝবার কারণে আমরা যখন দেখলাম পলিটিক্যাল লড়াই খুব কঠিন হয়ে যাচ্ছে, ঢাকাতে 2022 সালে সর্বপ্রথম আমি এবং আমার বন্ধুরা ঈদের মিছিল শুরু করলাম চাঁদ রাতে। আমার মনে আছে, কারণ আমরা ইতিহাস পড়তে গিয়ে দেখেছিলাম মুঘল আমলে আরো বিভিন্ন সময় চাঁদ রাতে দারুণ মিছিল হতো, আনন্দ হতো, সব নাই হয়ে গেছে। সেগুলোকে কিভাবে নষ্ট করে দিয়ে, ধ্বংস করে দিয়ে অন্যান্য জিনিস ঢুকানো হয়েছে। এবং আমরা যখন শৈশবে ছোট ছিলাম মনে আছে, চাঁদ দেখে আমরা মসজিদের সামনে থেকে বাচ্চারা মিছিল করতাম, অনেক আনন্দ হতো। এরপরে আমার মনে আছে যে আমরা রামপুরা মিরপুরে একই সাথে চাঁদ রাতে ঈদের মিছিল একটা ইভেন্ট করলাম, এত দারুণ সাড়া পেলাম। ওই বছরে ঢাকার বাইরে আমাদের ওই ইভেন্টের 10টা জেলায় প্রোগ্রাম হলো। পরের বছর আর বড় করে হলো, এবং এরপর তো 24 হওয়ার পরে আমরা শিল্পকলা একাডেমির সামনে করলাম। এর মানে এই যে কালচারাল বোঝাপড়াটা, যে এই যে বাংলাদেশ, বাঙালি মুসলমান, তার এই জায়গাটাকে আবার একটা নতুন করে সামনে আনা দরকার, এই বোঝাপড়াটা একটু একটু আমাদের ছিল পাঠকদের। যেমন যেটা আমার আজকে আমি এই স্মৃতিটা আপনার সাথে বলতে চাই, যেমন আমার যে প্রথম কাব্যগ্রন্থ লাফায়েল আলশাক পুবের আকাশ, এটার উৎসর্গটা আব্বাকে নিয়ে করা। তা আমার মনে আছে যে আমার যখন আমি বইমেলায় ছিলাম, আমার প্রকাশনী থেকে এটা বেস্টসেলার হয়েছিল কবিতায়। তো একজন শুধু উৎসর্গটা দেখে বইটা কিনে নিয়েছিলেন, মানে উনি ভীষণ আপ্লুত হয়েছিলেন এবং উনি রিলেট করতে পারতেছিলেন যে আমি আব্বাকে কোনোদিন বাবা বলি না, এর মানে বাবা বলা অপরাধ না, কিন্তু আমি আমার আব্বাকে আব্বা বলেই ডাকছি। আমি শিল্পে, সাহিত্যে, বক্তৃতা আব্বাকে আব্বা বলতে পারতে চাই। আমি যে আম্মা ডাকে, যেমন আমি আমার আম্মাকে আম্মা ডাকি না, মাই ডাকি, কিন্তু যে আম্মা ডাকে, এইখানে আজকে গল্পটা মনে পড়ে বড় হয়ে গেলেও, যেমন আমার যদি পুরো লার্নিং এর একটা জায়গায় থাকে যে আমি যা বলি এই ঘরের শব্দ, আমার একান্ত শব্দ, কিন্তু সোসাইটিতে, কালচারে খুবই তুচ্ছ, কিন্তু আমি আমার ওই শব্দকে দাঁড় করাতে পারতে চাই। সেটা কতদূর কবিতা হলো, সেটা কতদূর লিটারেচার হলো, আর্ট হলো, এটা নিয়ে আমার চিন্তা না, আমার হলো লড়াইটা। আল মাহমুদ উনি ওনার একটা স্মৃতি কথা মানে খুবই অনুপ্রাণিত করছে। উনি বলতেছেন, এই যে দেখেন আল মাহমুদের একটা বিরাট শক্তির জায়গা, যে আমাদের লোকায়ত যেসব শব্দ যেগুলোকে তুচ্ছ বলে ভাবা হয়, উনি সেগুলোকে যেভাবে সোনালী কাবিনের মধ্য দিয়ে সামনে তুলে ধরলেন, সেগুলোকে অভিজাত করে তুললেন। উনি এই মোটিভেটেড কিভাবে হলেন? উনি লিখতেছেন, উনি ছোটবেলায় নজরুলের একটা কবিতা পড়তেছেন। এই কবিতার মধ্যে যে বিখ্যাত লাইন, যে আম্মা গো পানি দাও ফেটে গেল ছাতিমা, যে আম্মা গো পানি দাও। উনি বললেন যে আমি তো আমার আম্মার আম্মা ডাকি, কিন্তু আমি যখন লিটারেচার পড়ে বড় হইতেছি, ছোটবেলায় আমি প্রচুর কবিতা গল্প পড়তেছি, আমি কোথাও আম্মা পাই না। এই প্রথম উনি দেখলেন যে আম্মারে আম্মাও ডাকা যায়, তাতে কবিতাও হয়, এবং নজরুল এটা লিখছে। এই অনুপ্রাণিত হয়ে উনি সারা জীবনে দেখবেন যে শব্দকে কিভাবে একদম ডুবুরির মতো খুঁজে 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 আবার নতুন করা। তো এই জন্য হলো আমার একটা লড়াই আছে। লড়াইটা হলো যেইখানে বাঙালি মুসলমানকে, যে ছিল এখানকার শাসক, তাকে এমন মাইনর করা হয়েছে যে একদম ভূমিহীন কৃষক। আজকে এখানে বলা হচ্ছে যারা শাহবাগ করেছে তারা হলো 3rd জেনারেশন গ্রাজুয়েট, আর তার বিপরীতে যেসব শাপলার লোকজন, তারা অনেকে 1st জেনারেশন গ্রাজুয়েট, এখনো গ্রাজুয়েট করতেও পারে না। কিন্তু এর পিছনের কথাটা কেউ বলে না, আজ থেকে 200 বছর আগে, পলাশীর ট্র্যাজেডির আগে গল্পটা তো এরকম ছিল না, এই গল্পটা তো ভিন্ন ছিল। এই যে 200 বছরের কলোনিয়াল মাইন্ডসেট, কলোনির অত্যাচার, তারপরে কলোনি, এই যে আমরা বলি এত স্বাধীনতার কথা, এই কথাটার মধ্য দিয়ে যে আমাদের কলোনিয়াল মাইন্ডসেট প্রমাণ হয়। আমরা কি কেউ বলি যে যার বাবা ছিল এক সময় জমিদার, তিনি শুধু প্রজা হলেন না, ভূমিহীন প্রজা করা হলো, তার শব্দকে কেড়ে নেওয়া হলো। দেখেন স্যার সলিমুল্লাহদের লড়াইটা সারা জীবন, আমি আপনাদেরকে স্পষ্ট বলি যে এই অঞ্চলের জন্য কোনো ভূমিপুত্র থেকে থাকে, তিনি নবাব স্যার সলিমুল্লাহ। সলিমুল্লাহরা যাদের জন্য বিশ্ববিদ্যালয় করলেন, লড়াই করলেন, যেখানে বাঙালি মুসলমানের কোনো স্টেক নাই, সেই বিশ্ববিদ্যালয় কি আপনার বাঙালি মুসলমানের আইডেন্টিটি নিয়ে? আমি তো বলেছি, আমাকে বিশ্ববিদ্যালয়ের 2য় দিনে মোল্লা মুন্সি বলে, আমি যেহেতু ওই অ্যাপিয়ারেন্সে থাকতাম, জামা কাপড় টুপি পরে, সোয়াবের জন্য না, কালচারালি, আমার পিছনে পাঠাই দিল সবার শেষে। এরকম গল্প আমি অনেক জায়গায় বলেছি, যে কালচারাল মাইনরিটি আমরা। তো ওই কালচারাল মাইনরিটির শব্দগুলোকে আমি সাহস নিয়ে সামনে তুলে আনতে চাই। এই জন্য আপনি দেখবেন আমি আমার যখন কবিতা হোক, ইভেন আমি কোনো কবিতা হয়েছে কিনা বাংলাদেশের কোনো ক্রিটিক বলতে পারবে না, আমি তারে পাঠাই বলছি, ভাই আমার একটু কবিতাটা চেক করে দিবেন, বা আমার ব্যাপারে একটু ভালো রিভিউ দিয়ে দিবেন না। কারণ আমার লড়াইটা হলো আমি কিছু বলতে চাই, সেই বলার একটা অংশে লেখা, আমি সেই সব শব্দ তুলে আনতে চাই যেগুলোকে তুচ্ছ করা হয়েছে এই লড়াইয়ের অংশ হিসেবে। সুতরাং
আমি পারি আর না পারি, এখান থেকে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে যদি কোনো নজরুল বাংলাদেশে দাঁড়ায়, জসীমউদ্দিন দাঁড়ায়, আল মাহমুদ দাঁড়ায়, সেটাই আমাদের সফল। কিন্তু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমার খুব ইচ্ছা ছিল যে বাংলাদেশে আপনি খেয়াল করবেন যে পলিটিক্যাল সায়েন্সের বাংলায় কোনো ভালো বই নেই। ইভেন শুধু পলিটিক্যাল সায়েন্স বলেন, সোশিওলজি বলেন, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির যে জিনিসগুলো বলেন, এগুলো হলো সবই তো একাডেমিয়াগুলো তৈরি হয়েছে ওয়েস্টে, আর বাংলাদেশে যা এগুলো আসলে কোনো পড়ার মতো বই না। আমার একটা খুব ইচ্ছা ছিল যে যারা পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য একটা সিরিজ আকারে আলাপগুলো সহজ করে। আমার জীবনের একটা ব্যাপার হলো আমি খুব অল্প পড়ি কিন্তু খুব গুছিয়ে পড়ি, মানে যত সহজ করে বলা যায়। আর আমি যেহেতু গত 10-15 বছর ধরেই শিক্ষকতা করি, মানে আমি নিজেও শিক্ষক পরিবার, আমার পরিবারের সবাই শিক্ষক, আমিও একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে প্রফেশনালি শিক্ষকতা করাই। তো আমি তো বুঝতে পারি যে কোন শব্দটা বললে কে কত সহজে নিতে পারে। এমন অনেক টপিক আছে যেগুলো আমরা বুঝতে লাগছে এক মাস, কিন্তু আমি একটু ভিন্ন করে বোঝানোর কারণে দেখলাম একদিন অনেকে বুঝে যাচ্ছে। তো ওইটাই এখন যেহেতু হচ্ছে না অ্যাক্টিভিজমের লাইফে, আমার একটা খুব ইচ্ছা আছে, যদি আল্লাহ কোনোদিন সময় দেয়, যে বাংলাদেশের যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এর উপরে একটা সিরিজ আকারের পাবলিকেশন দরকার, যে এইটার প্রমাণ করবে বা এটা বলবে। যেমন আপনি যে এখন যে কাউরে যদি বলতে বলেন সে কথা সাহিত্য পড়তে চায়, তার কোনো গাইডলাইন নেই। মানে আমাদের অনেকে জিজ্ঞেস করে, ভাই আমি এই ব্যাপারে পড়তে চাই, একটু পলিটিক্স নিয়ে, বা আমি অ্যাক্টিভিজম নিয়ে পড়তে চাই, আমি কোত্থেকে শুরু করব? আপনি বাংলাদেশের কোনো ওয়েবসাইট পাবেন না, কিছু পাবেন না যে একটা রিডার সে বাড়ি বসে পড়তে শুরু করবে। সে কিভাবে? দেখেন হুমায়ুন আহমেদের এই কথাটা আমাদের ভালো লাগে, যে লক্ষ লক্ষ বই আছে, আমি তো সারা জীবনে সব বই পড়তে পারবো না। আমার গোল ফোকাস ঠিক করতে হবে, ওই ফোকাসে পৌঁছাতে যে হেল্প করবে আমি সেই বইগুলো বেছে বেছে পড়তে চাই। আমার একটা খুব ইচ্ছা আছে, আমরা একটা বড় আকারে আর্কাইভ বা ওয়েবসাইট এরকম করতে চাই, যেখানে যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বে, বাংলাদেশের আর্ট, লিটারেচার, সিনেমা, ইভেন থিয়েটার, যে যে ব্যাপারে পড়বে সে কোন বইটা থেকে শুরু করবে, তারপর কোনটা, তারপর কোনটা, তারপর কোনটা, মানে তাকে একটা দুর্দান্ত এরকম দিক নির্দেশনা দেয়া থাকবে। এবং এই পুরো জিনিসটা নিয়ে একটা বই হবে, যে তার গাইডলাইন, এইটা নিয়ে কাজ করবার আমার খুব ইচ্ছা আছে। আল্লাহ যদি সহজ করে, এটা নিয়ে আমরা একটা কাজ করতে চাই। কুমারীর ব্যাপারে আমি এইটুকুন বলি, সেটা হলো যে বাংলাদেশে বই এবং প্রকাশনা এটা কোনো সময় লাভজনক ব্যবসা না। এটা অনেকে ওই যে নিজের খেয়ে বোনের মোষ তাড়ায়, এই কাজটাই করে। রকমারির জন্য যেটা সব থেকে বড় জিনিস আমি ভাবি, যে বইকে এরকম প্রোডাক্ট হিসেবে সামনে আনা, গিফট করা, এবং মানে একটা কমিউনিটি তৈরি করা। মানে ব্যাপারটা এমন না যে বই নিয়ে এরকম একটা মার্কেট ছিল, রকমারি এসে বিজনেস শুরু করলো। রকমারির জার্নিটা আমি জানি। আমার কি জানো যে একটা যখন রকমারি শুরু করে, তখন নাকি 10 জন টি শার্ট পরে সারাদিন বাংলা বাজারে পড়ে থাকতো, সারাটা দিন, তখন তো কেউ গুরুত্ব দিত না। তো রকমারির জন্য অফকোর্স এটা একটা বিরাট জার্নি। আর আমি সেদিনকে রকমারির যে তাদের বার্ষিক যে একটা অনুষ্ঠান হয়, লেখক মানে বেস্টসেলার লেখকদেরকে পুরস্কার দেওয়ার জন্য, ওখানে গিয়ে আমার যেটা মনে হলো, এইরকম অন্তত বাংলাদেশে 20-30টা প্রোগ্রাম হওয়া দরকার, আরো অনেকগুলো প্ল্যাটফর্ম হওয়া দরকার। এই জন্য যে দেখেন বাংলাদেশের লেখকরা পাঠকদের সাথে একটু একসাথে বসে চা খাবে, গল্প করবে, এরকম কয়টা ইভেন্ট হয় না তো তেমন, কিন্তু এটা তো দরকার। যেমন আমার এখনো খুব আফসোস, আমি আল মাহমুদের সাথে একবার সাক্ষাৎ করেছি, কিন্তু তখন তিনি কথা বলতে পারেনি। আমি কাবিলের বোন উপন্যাসটা যখন পড়েছি, আমার এত কষ্ট হয়েছে যে আমি সম্ভবত তাকে গিয়ে জিজ্ঞেস করতাম, তিনি যদি সুস্থ থাকতেন, আপনি এই ক্যারেক্টারটাকে শতভাগ আপনার চোখের সামনে থেকে দেখে দেখে লিখেছেন। মানে এটা পরে আমি এত কষ্ট পেয়েছিলাম। কাবিলের বোন তার বিখ্যাত উপন্যাস মুক্তিযুদ্ধ নিয়ে। এরকম এখন অনেক লেখক আছে না, যাদের অনেক কবিতা এবং লেখা পাঠককে ভীষণ অনুপ্রাণিত করে। তো কবিকে, লেখককে, ঔপন্যাসিককে পাঠক যদি প্রশ্ন করে এবং সেই উত্তরটা পায়, এটা তো তার জীবনে একটা, যেমন আমার জীবনে যদি সুযোগ পাই, আমি আল মাহমুদ অনেকগুলো প্রশ্ন করতে চাই। আমার এখন আফসোস হয় যে আমি তার কাছে এমন সময় গেছি তিনি তখন কথা বলতে পারেন না। তো অফকোর্স রকমারি যদি সুযোগ থাকে, তাহলে এরকম আরো ছোট ছোট 5-10 জন লেখক নিয়ে, যেখানে তাদের পছন্দের পাঠকরা আসবেন, দিনব্যাপী প্রশ্ন করবেন, চা কফি খাবেন, যাতে করে পাঠক এবং লেখকদের একটা সম্মিলন ঘটানো যেতে পারে। আমি প্রত্যাশা তো বললাম যে আমার প্রত্যাশা হলো যে রকমারি যে প্রোগ্রামগুলো এখন ঢাকায় করছে, এই প্রোগ্রামগুলো তার বিভাগে জেলায় নিয়ে যাওয়া দরকার। আমাদের মুশকিলটা হলো, দেখেন একজন যত ভালো চিন্তক হোক, লেখক হোক, সে ঢাকায় না আসলে সে কোনোদিন মূলধারায় উঠতে পারে না। কিন্তু আমি তো মনে করি একজন ভালো লেখা করার জন্য ঢাকায় থাকাটাই তার জন্য বিপত্তি। বাসা ভাড়া, শব্দ দূষণ, যানজট। তো বরং আমরা যদি এমন করতে পারি, কেউ বরিশালে থাকে, রাজশাহী থাকে, সিলেটে থাকে, কিন্তু সে একদম নিবিড় ভাবে লেখকই হতে চায়, ওয়াই নট আমরা তার কাছে কেন যাই না? আমরা তাদেরকে কেন্দ্র করে ওখানে কেন প্রোগ্রাম দেই না, যাতে সে ওই সুন্দর জীবনী থেকে ভালো করে লিখতে পারে। তো এই যে লেখক আড্ডা, পাঠকদের আড্ডা, এগুলো যদি একদম জেলা পর্যায়ে, উপজেলায় কিছু আয়োজন করা যায়, আমার মনে হয় অনেক বেশি লোকজন
এটার সাথে কানেক্টেড হতে পারবে, এটাই আমার পরামর্শ। প্রথমত লেখক হিসেবে আমি কোনো আমার নাম্বারে দিতে চাই না। আমার ব্যাপারে সুবিধা কি, অন্য সমালোচনা করবে কি, তার আগে আমি নিজেই ওই সমালোচনাটা করতে চাই। লেখক হিসেবে আমি আমার নাম্বার দিতে, আমি মরে যাওয়ার পরে আমার একটা ছাপ থেকে যায়। মানে যেমন আজকে আমি বলতে পারি যে আমার লেখার মধ্যে কার কার রিফ্লেকশন আছে, আমি কারে দিয়ে অনুপ্রাণিত। হ্যাঁ, কিন্তু আমি মরে যাওয়ার পরে সম্ভবত এটা বলা যাবে যে আমি কি কোনো মৌলিক কবি হলাম কিনা, মৌলিক লেখক হলাম কিনা বা চিন্তক হলাম কিনা। তো এর আগে লেখক হিসেবে আমরা তো কত লেখক, এই হিসেবে আমি আমাকে কবি হিসেবে বলতে অত পছন্দ করি না। আমি কিছু বলতে চাই, সেটা কখনো কবিতায় কখনো লেখায়, এরপর কি হবে জানি না। কিন্তু আমি মনে করি আমাদের রেটিংটা শুরু হওয়া উচিত মৃত্যুর পর। বাংলাদেশের একটা সমস্যা বলি, আমরা কে কত বড় লেখক এইটা আমরা নির্ধারণ করি কার রচনাবলীর সাইজ কত। হ্যাঁ, আপনি ওয়েস্টেও খেয়াল করলে দেখবেন যারা নোবেল পেয়ে গেছে সারা জীবনে 3-4টা লিখছে, এর মধ্যে একটা নোবেল পেয়ে গেছে। আমাদের এখানে পৃষ্ঠায় মাপা, আমাদের পৃষ্ঠায় মাপাটা কমাইতে হবে। আমার মনে হয় লেখকের যখন প্রচন্ড তাড়না থাকে, তার প্রতি বছর অনেক বই বের করতে হবে, তখন তিনি যা করতে চান আসলে এটা করতে পারেন না। আমার মনে হয় সারা জীবনে একজন লেখকের তো একটা গ্রেট ওয়ার্ক হইলেই হয়, যেটা সে মরে যাওয়ার পর 100 বছর তারে বাঁচায় রাখবে। আমার মনে হয় গোতে যখন ফাউস্ট লেখেন, এটার প্রথম পর্ব লেখার পর তিনি অনেকদিন ফালাই রাখছেন। ওনার কাছে মনে হয়েছে এটা অখাদ্য, এটা কোনো লেখাই হয় না। অনেক পর উনি এরপর আবার লিখতে শুরু করছেন এবং এটা আজকে এপিক হয়ে গেছে। মজার ব্যাপার হলো ফাউস্টের বাংলাদেশে সব থেকে ভালো অনুবাদটা করেছেন আহমদ ছফা। আহমদ ছফা অনুবাদটা করতে গিয়া যেটা অনেক দিন পর্যন্ত তার মনে হয়েছে এটা কোনো ভালো কাজ করতেছে না, আমার তিনিও রেখে দিচ্ছেন। মানে আমাদের একটা সমস্যা যে আমরা খুব অল্পতে তুষ্ট হয়ে যাই, আত্মতুষ্টি। বরং আমি মনে করি একজন চিন্তক, লেখক, কবি হিসেবে আমাদের জন্য যেটা সব থেকে বেশি দরকার, ভীষণ অসন্তুষ্টি থাকা দরকার নিজের ব্যাপারে। মানে কোনো কিছুকেই যেন আমাকে শতভাগ আত্মতৃপ্ত করে ফেলতে না পারে। কারণ আমি যদি ভীষণ আত্মতৃপ্তিতে ভুগি, তাহলে তো আমার নতুন তাগাদা তৈরি হবে না, গরজ তৈরি হবে না। অনেকে বলে যে আমরা পাশের জনের সাথে কম্পিট করবো, আমি কম্পিট করব পরবর্তী 100 বছর পর যে আসবে সে আমাকে, আমার কতটুকু ইম্প্যাক্ট তার মধ্যে গিয়ে পড়বে। একজন মানুষের তো আসলে অনেকজন প্রিয় লেখক থাকে, প্রিয় চিন্তক থাকে, ওরকম নাম বললে তো অনেকজনের নাম হবে। কিন্তু আমি যদি কমপক্ষে 3 জনের নাম বলি, আমি মনে করি যে আমার চিন্তায় এবং লেখার মধ্যে তাদের ছাপ আছে এবং এটাকে আমি কোনো লুকোতেও চাই না, এটা আমার জন্য সম্মানের মনে করি। অবশ্যই প্রথম হলো কাজী নজরুল ইসলাম। মানে আমার কেমনে কেমনে যেন ছোটবেলা থেকে যখন আমার বন্ধুরা গল্পের বই পড়ে, আমি জীবনে খুব কম গল্পের বই পড়ছি বেছে বেছে, আমি তখন কবিতা পড়তাম। এর একটা কারণও ছিল, আমি একটা কবিতার প্রোগ্রামে যখন মানে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে চাই, তখন 6-এ পড়ি মনে হয়, তখন একজন ম্যাডাম ছিলেন বিচারক, উনি আমাকে ডেকে বলছিলেন যে শোনো, যখন বাসায় পড়বা গল্পের বই কম পড়ে কবিতা পড়বা, শব্দ করে করে পড়বা। এটা আমার খুব কাজে লাগছে। এবং আমি তখন ওই যে নজরুলের কবিতা পড়ে পড়ে, মানে আমার সারা জীবনে যদি কারোর প্রতি অসম্ভব মুগ্ধতা থাকে, অসম্ভব মুগ্ধতা, সেটা হলো কাজী নজরুল ইসলাম। আমার একটা সময় ইচ্ছা ছিল আমি নজরুলের উপর পিএইচডি করবো, কিন্তু এরপর তো পলিটিক্যাল সায়েন্সে পড়া, জীবন অন্যরকম হয়ে যাওয়া। তো নজরুলকে এখানে আসলে আমরা পোর্ট্রেই করতে পারি না এখন পর্যন্ত, নজরুল কি শক্তিটা। তো অবশ্যই কাজী নজরুল ইসলাম। জসিমউদ্দিন, জসিমউদ্দিনের ব্যাপারে একটু এটুকুন শুধু বলা, ওনাকে পল্লী কবি বলে ওনাকে খুব ছোট করা হয়। ওনার মতো নাগরিক কবি বাংলাদেশে কম। আপনাকে শুধু একটা বলি, বাংলাদেশের শিল্প সাহিত্যের কি ছোট লোকই দশা। কলকাতার কোন সিনেমার 34 নম্বর ক্যারেক্টার হিসেবে ঢাকা থেকে অভিনয় করতে গেছে, 1 মাস রয়েছে, এসে এরপর দেখবেন কলকাতার অ্যাকসেন্টে বাংলা বলে। মানে এতটা ছোট লোকই তাদের মধ্যে আছে একটু যাতে ওঠার জন্য। জসিমউদ্দিন, ওনার ব্যাপারে আমার একটা বিরাট মানে আমি অবাক হই, এই ভদ্রলোক আজীবন রবীন্দ্রনাথের জীবন কাটাইছেন ঠাকুর বাড়ির আঙিনায়। উনি শান্তিনিকেতনে রয়েছেন, সারা জীবন শান্তিনিকেতনের সাথে ওঠা বসা। কিন্তু উনি যখন লিখছেন দেখেন উনি কিভাবে আপমর বাংলাদেশের ফরিদপুরের সেই জবান, সেই শব্দকে, ইভেন ওনার কবিতাকে কলকাতায় কবিতায় বলা হইতো না, গাইয়ে বলা হইতো, গ্রাম্য বলা হইতো, কিন্তু এটাই নাগরিক হয়ে ওঠা। উনি কোনোদিন সেই চিন্তা করেন না। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, কিন্তু ওনার লেখা পড়লে কেউ বুঝবে না ঢাকা বিশ্ববিদ্যালয় যে আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি হওয়ার সাথে সাথে একটু গরিব শব্দকে একটু বড় লোকে করবার যে ট্রেন, সেটা জসিমউদ্দিনের নাই। ওটা তো ওনার বিরাট বিপ্লবী। উনি যখন বলতেছেন গলেতে তাসবির ও মালা, কে জানি ওই কামলিওয়ালা, আমি তো অবাক হই যে উনি একজন শান্তিনিকেতনে বেড়ে ওঠা মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু কিভাবে বলতেছেন এই শব্দটা। সুতরাং জসিমউদ্দিন। এবং সর্বশেষ যার কথা আমি আমার জীবনে, মানে আল মাহমুদের যে লড়াই, এবং আল মাহমুদের ব্যাপারে আমার একটা দুঃখ বোধ আছে, সেটা হলো আল মাহমুদ অনেক বড় কবি হওয়ার কারণে ওনার কথা সাহিত্যের ব্যাপারে আমরা অনেকে কম জানি। আমার ধারণা আল মাহমুদ যদি কবি না হতেন, তাহলে বাংলাদেশের শ্রেষ্ঠ ঔপন্যাসিকদের এবং গল্পকারদের প্রথম 5 জনের একজন উনি হতেন। তো এই 3 জনের
ছাপ আমার মধ্যে ভীষণভাবে আছে আমি মনে করি। এছাড়া তো অনেককে পছন্দ করি যাদের লেখা পড়ি এবং ভালোবাসি। যারা আমাকে পড়েন বা আমার কথা শোনেন, তাদের জন্য বার্তা আমার শুধু এটা যে আমরা হয়তো লেখক, কবি, সাহিত্যিক, বক্তা কোনোটাই হতে পারছি না। আমাদের জীবনে এইটা কোনোটা হওয়ার ইচ্ছা নাই। আমরা একটা মুভমেন্টে আছি, একটা সংগ্রামে আছি। এই সংগ্রামটা একটা স্বাধীনতা আর ইনসাফের একটা সংগ্রামের লড়াই। আমি যে কবিতাটা পড়েছিলাম যে দাঁড়িয়ে আছে যুগপদ বিশ্বাস জননী, অনেকে এটা ভুলভাবে এডিট করেছে। দেখেন, আমি এটা অনেকবার বলেছি যে একজন যিনি শুধু পেটের দায় যে কোনো মতে নিজে খেতে পারছেন না অথবা বাচ্চাটাকে খাওয়াতে পারছেন না, এই জন্য নিজের শরীরটাকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছেন, এই লজ্জা আমার থাকা উচিত যে আমার দেশে একজন নারী শুধু পেটের দায় সন্তানকে খাওয়ানোর জন্য শরীরটা বিক্রি করছেন, আর আমি তার বেশ্যা ডাকি। আবার আমাদের তো মরে যাওয়া উচিত লজ্জায়। যে অন্য কোনো কারণে পতিতাবৃত্তি করে তার তো পক্ষ নেওয়ার কোনো কারণ নাই, কিন্তু এমন অনেক মানুষ আছে, আপনি রাতে বের হয়ে দেখেন বাচ্চার মুখে খাবার দিতে পারেন। আপনি খেয়াল করেন আমার চোখে আপনার চোখে যিনি একজন বেশ্যা, এই মানুষটা যখন এই টাকায় বাচ্চার জন্য একটা খাবার কিনে নিয়ে যাচ্ছেন, সেই বাচ্চার চোখে উনি এই দুনিয়ার সব থেকে সম্মানিত জননী। একজন নারীকে দুটো চোখে, একজন তার কাছে জননী আর আমার চোখে বেশ্যা। একটা বিশ্বাস করেন ন্যূনতম বৈষম্যহীন ইনসাফের সমাজ যতদিনই আমরা সবাই মিলে তৈরি করতে না পারবো, ততদিন আমরা হয়তো কাউরে বেশ্যা আরো অনেক কিছু বলে গালি দিতে পারবো, আমরা একটা ভালো সমাজ পাবো না। এই দায়টা আমাদের সমাজের। আমরা এখনো বিয়ের খাবারে গিয়ে অর্ধেক খাবার নষ্ট না করলে আমরা জাতে উঠতে পারি না। আমরা এখনো যেই পরিমাণ কমিউনিটি সেন্টারে একটা বিয়ের প্রোগ্রামে খাবার নষ্ট হয়, এদেশে এখনো ডাস্টবিন থেকে খাবার তুলে খায়। আপনারা রাত্রিরে দেখবেন, কালকে মগবাজারে দেখেছি রাত্রিরে বাচ্চারা খাবার তুলে খাচ্ছে। এই বাচ্চাটা আপনি হইতে পারতাম, আমি হইতে পারতাম, আল্লাহ আমাদেরকে এখানে পাঠান নাই। তাহলে যে এখনো ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে, সেই দেশে আমি ফুটানি করে আমি বিয়েতে খাবার নষ্ট করি, আমার অফিসে খাবার নষ্ট করি, প্রতিদিন ফ্রিজ থেকে এত খাবার ফেলে দেই, আল্লাহ জিজ্ঞেস করলে আপনি আমি জবাব দিব কি ভাই? সুতরাং যতদিন না পর্যন্ত একটা ন্যূনতম অর্থনৈতিক মুক্তি মানুষের জীবনে ঘটবে, আমরা যত দিনের কথা বলি, ভালো কথা বলি, এগুলো তার জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে না। কারণ ক্ষুধার থেকে বড় দিন এই দুনিয়ায় নাই। আল্লাহ রাসূল এই জন্য চরম দারিদ্র থেকে নিজে পর্যন্ত আল্লাহর কাছে পানা চেয়েছেন। চরম দারিদ্র এমন জিনিস যে মানুষের ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায়, সাহাবারা পর্যন্ত কষ্ট করেছেন। আর আমরা কি মানুষ বলেন? তো আমরা যে বৈষম্যহীন একটা ইনসাফের সমাজ তৈরি করতে চাই, সেই লড়াইয়ে কারো অনেক বড় কবি হয়ে উঠতে হবে, ইনসাফের কবি, কারো সাহিত্যিক, কারো ব্যবসায়ী, কারো বুদ্ধিজীবী, কারো রাজনীতিক। প্লিজ, আপনার যার যেখানে স্কিল আছে, আপনি যদি ভালো কবি হন, আপনি ইনসাফের রাষ্ট্রের জন্য একজন বড় কবি হয়ে ওঠেন। আপনি যদি চিন্তক হন, আপনি গবেষক হন, আপনি লেখক হন, ঔপন্যাসিক হন, আপনি ব্যবসায়িক হন, আপনি প্লিজ 10টা কাজ করেন না। আমরা যে লড়াইটা করতেছি, আমরা কোনোটা ভালো করে করতে পারতেছি না। আমরা ছোট্ট একটা টিম, কিন্তু আমাদের অনেক কাজ। এবার যদি আপনারা কেউ অনুপ্রাণিত হয়ে কবিতাটার জন্য 10টা নজরুল দাঁড়ায় যায় আগামী 20 বছর পরে, 50 জন ব্যবসায়ী দাঁড়ায় যায় ইনসাফের পক্ষের জন্য, 50 জন রাজনীতিবিদ দাঁড়িয়ে যায়, তাহলে তো ইনশাল্লাহ এরকম এই দেশ আজীবন থাকবে না। আমরা একটা ভালো দেশ পাবোই। সেজন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এটাই শুধু আপনাদের প্রতি আমাদের অনুরোধ এবং আবদার। আপাতত আমি আমার যে লাভাইল আশা কবির আকাশ, এখানের ছোট্ট দুটো কবিতা একটু পড়ি। প্রথমত হলো জীবন থেকেই নেয়া। ছোটবেলা থেকে হোস্টেলে থেকে বড় হয়েছি তো, আর আমি ভাই বোন সবার ছোট, ভীষণ হোম সিকনেস ছিল, মানে বাড়ি গেলে এখন মায়ের কাছেই ঘুমাই। তো আমার মনে হয় এই কবিতাটা পড়ে আমার মনে আছে যে অনেকে আমাকে নক করেছিল যে ওনারা ওই লাইফে ফিরে গেছে। কবিতাটার নাম ছোট্ট বোর্ডিং। হ্যাঁ, তো একটু পড়ি আমি। বাড়ি থেকে বহুদূর, চৈত্রের রোদ্দুর, আব্বার মাথায় আমার বেডিং আর ট্রাঙ্ক। কষ্ট না করলে বড় হবি কেমনে, আব্বা বোঝায়। বড় হওয়া লাগবে কেন, ফুপিয়ে কাঁদি, বাচ্চা বয়স। মায়ের থুইয়া কিসের পড়া, কিসের ক্লাস। অসুখ হইলেও ছুটি নাই, বেশি কানলে নাম কাটা। পুরাণরা এই কথা কয়, ডর দেখায়। স্বপ্ন দেখে মায় মরে যায়, চৌকাঠে চাইয়া চক্ষু মোছে, আর আমার জামা বক্ষে জড়ায়। বোর্ডিং এ রাইখা গিয়া বাপজানেরা জানে, তিমির রাইতে বুক ভাসাইয়া মায়েরে খোঁজার মানে। আর একটা কবিতা একটু পড়তে চাই। এই কবিতাটা 2022-এর দিকে লেখা। এটা আমার খুব মনে আছে যে বাজার করতে গেছি, মুদ্রাস্ফীতি বেড়ে বেড়ে এমন হয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা, যে সবকিছুর দাম অনেক যখন টাকা হাসিনার শেষের দিকে।
আমার এই গল্পটা খুব মনে পড়ে যে একজন রিকশাওয়ালা ওনার মেয়েকে নিয়ে বাজারে আসছে এবং কিছু ছোট মাছ থাকে না কম দাম, এইটার হয়তো ভাগ কিনতে চাইছে, কিন্তু ওইটার ভাগও 2 ভাগ ছোট, কিন্তু 100 টাকা। আমার খুব মনে আছে যে ওনার বাচ্চা রিকশাওয়ালার মেয়েটা হাত ধরে দাঁড়াইছে, সে মাছ কিনবেই। তো রিকশাওয়ালা যখন জিজ্ঞেস করছে তখন দাম শুনে উনি, আমার খুব মনে আছে, মানে উনি বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে মেয়ের টানে নিয়ে গেছে যে না কিনবো না, লও। এরপর উনি সম্ভবত কি যেন একটা সবজি কিনে নিয়ে গেছেন। আমি বাসায় গিয়ে ওইটা আমার মনে আছে, আমি সেদিন কেঁদে ফেলছি যে যখন মানুষ এত দামে, আমি বাজার ঘাট এগুলো কেন, আমি যখন বাজার করতাম ওইখানে 2500 টাকা 3000 টাকা ইলিশ মাছের কেজি দাম দর করতেছে না, কিনে নিতে চাইতেছে। রাষ্ট্রের এমন কর্মকর্তারা যাদের বেতন 40,000 টাকার বেশি না, আবার এইখানেরই নাগরিক 50 টাকার ভাগাড়ের ছোট মাছ কিনতে গিয়া এমন অসহায় আত্মসমর্পণ দেখেন। এবং আমার মনে আছে উনি তখন একটা গালি দিচ্ছিল, এই গালিটা আমি এখানে বলতেছি না, এই গালিটা রাষ্ট্র ব্যবস্থার জন্য এমন, এটা বাধাই রাখা দরকার। ওনার মেয়ে দাঁড়াই আছে কিন্তু কিনতে পারতেছে না। তখন ছোট্ট এটা আমার লেখা, আমি এসে লিখছিলাম যে কবিতাটার নাম হলো বোবার চক্ষু। এক চোখে রাত দেখি, অন্য চোখে দিন, লোপাটের উল্লাস দেখি এক চোখে, অন্য চোখে মাথা পিছু ঋণ। এবারে জোড়া চোখে বাজার দেখি, কয়েদির মতো কেঁদে পালায় অক্ষম পিতা। হঠাৎ মানচিত্র দেখি, দেখি অক্ষরেখায় রক্ত বেচার বিজ্ঞাপন, আর শ্যাওলা রঙের শাড়ি পরে দ্রাঘিমায় খদ্দেরের জন্য দাঁড়িয়ে একজন যুগপদ বিশ্বার জননী।